টপ্প শুধুমাত্র কলকাতার অনুলিপিতে। বাংলা সাহিত্যের কিছু ভয়, কিছু রহস্য, কিছু সত্য ঘটনা, কিছু আড্ডা, কিছু প্রেম দিয়েই সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গপ্পটপ্প। গপ্পটপ্পতে আজকের গপ্প বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রাধারানী। আজকে গপ্প পাঠে আমি এবং গপ্পে অন্যান্য চরিত্রে রুদ্র, দীপাঞ্জন ও সুমিত। তাহলে শুরু করা যাক। রাধারানী নামে এক বালিকা মাহেশের হ্রদ দেখতে গিয়েছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। সর্বস্ব লইয়া মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদের জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যা ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি অ্যাপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রইল না। বিধবা একটি কুঠিরে আশ্রয় নিয়ে কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করে দিনপাত করতে লাগল। রাধারানীর বিবাহ দিতে পারল, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িত হইল। যে কায়িক পরিশ্রম দিনরাত হইত তাহা বন্ধ হইল। সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্ন, এজন্য কাজেই তাহার উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ অসুস্থ হইল। পত্তের প্রয়োজন হইল, কিন্তু পত্ত কোথা, কি দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বন ফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাই, তাহাতেই মার পত্ত হইবে। কিন্তু রথের টান অর্ধেক হতে না হতেই ঝড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল। মালা কেউই কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজলাম, বৃষ্টি থামিলে আবার লোক জমিবে। কিন্তু আর বৃষ্টি থামিল না, লোকও আর জমল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অজ্ঞতা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকার পথ, কর্দমময় পথ, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। করবি বাইয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়াই রাখিয়াছে, ফেলে নাই। এমতো সময় অন্ধকারে অস্মাক কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চ স্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চ স্বরে কাঁদিল। যে ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি, কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানী চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানী ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল।
রাধারানী রোধন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নাই, কেবল মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়েছিলে? আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব। অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল। তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল। শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। এরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করতে পারে, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরায় হতস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করল, তোমার বয়স কত? 10-11 বছর। তোমার নাম কি? রাধা রানী। হ্যাঁ, রাধা রানী। তুমি ছেলে মানুষ, একেলা রক দেখতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সে 1 পয়সার বন ফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার পত্রের জন্য বালিকাই মালা গাঁথিয়া রথহাটে বেচতে গিয়েছিল। রথ দেখিতে যায়, সে মালাও বিক্রি হয় না। এখনো বালিকার হৃদয় মধ্যে লুকায়িত আছে। তখন সে বলিল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনতে পারি নাই। তুমি মালা বেচো তো আমি কিনি। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা না হইলে আমার মাঝে খেতে পাবে না, তাই নিই। এই ভাবিয়া রাধারানী মালা সেই ব্যক্তিকে দিল। সে ব্যক্তি বলিল। ইহার দাম 4 পয়সা, এই লহ। সে ব্যক্তি এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলল, এ কি পয়সা? এ যে বড় বড় ঠেকছে। ডবল পয়সা, দেখিতেছ না 2টা বই দিই নাই। তা এ যে অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? না, নতুন কালের পয়সা, তাই চকচক করছে। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরিয়ে দিব। তোমাকে এখানে একটু দাঁড়াইতে হইব। কিছুক্ষণ পরে তাহারা রাধারানীর মার কুঠির দ্বারে আসিয়া উপস্থিত হল। সেখানে গিয়ে রাধারানী বলল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জেলে দেখি টাকা নাকি পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপরে প্রদীপ জ্বালিও। রাধারানী বলল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিতে দিয়াছি। তা আমি ভিজে কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না। আঁচলটা নিংড়ে পরবো এখন। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালাইতে হইল। আগুন জ্বালিতে কাজেই একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। তখন রাধারানী বাহিরে আসিয়া আলো ধরিয়া দেখিল যে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তার মাকে বলিয়া মুখ পানে চাইয়া রইল। সকাতরে বলিল, মা, এখন কি হবে?
মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে। আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তাহারা এরূপ কথাবার্তা কইতেছে, এমন সময় কে আসিয়া তাহাদের কুটিরে আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন, পোড়ামুখো কাপুরে মিনসে। রাধারানীর মায়ের কুটির বাজারের অনতি দূরে। তাহাদের কুঠির নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ামুখো কাপুরে মিনসে। একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল, রাধারানীর এই কাপড়। রাধারানী বলিল, ওমা, আমার কিসের কাপড়? পদ্মলোচন, সে তো বাস্তবিক পোড়ার মুখো কিনা, তাহা আমাদের সবিশেষ জানা। কেন? এই যে এক বাবু এক্ষুনি আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড়খানা এখনই ওই রাধারানীকে দিয়া এসো। রাধারানী তখন বলল, ওমা, সেই গো সেই, তিনিই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ গো পদ্মলোচন। রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদিগের নিকটে যখন সুদিন ছিল, তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুন্থপা লইতেন। হ্যাঁ গো পদ্মলোচন, বলি সেই বাবুটাকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? না। আমি ভাবলাম তোমাদের কুটুম্ব। আমি চিনি না। যাই হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মাই মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছে। আর অধিক কথা কইবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মার পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিল, প্রদীপ জ্বালিল, মার জন্য যত কিঞ্চিত রন্ধন করিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে, এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? মা দেখিয়া বলিল, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়াছেন? মা বলিল, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়াছেন। দেখো, তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল। সে পড়িয়া দেখিল, তাই বটে, লেখা আছে। রাধারানী বলল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে। আছে কেহ চোরা নোট বলে, এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। পরের দিন মাতায় কন্যায় দুজনে মিলে রুক্মিণী কুমারের অনেক সন্ধান করিতে লাগিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোন স্থানে রুক্মিণী কুমার রায়ের কেউ আছে এমন কোনো সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। রাধারানীর মাতা তথ্য করিলেন বটে, কিন্তু সে রোগ হইতে মুক্তি পাইয়া তাহার অদৃষ্টে ছিল না। তিনি অতিশয় ধনী ছিলেন,
এখন অতি দুঃখিনী হইয়াছেন। এই শারীরিক এবং মানসিক বিবিধ কষ্ট তাহার সহ্য হইল না। রোগ ক্রমে বৃদ্ধি পাইয়া তাহার শেষ কাল উপস্থিত হইল। এমন সময়ে বিলাত হইতে সংবাদ আসিল যে প্রিভি কাউন্সিলের অ্যাপিল তাহার পক্ষে নিপত্তি পাইয়াছে। তিনি আপন সম্পত্তি পুনর্প্রাপ্ত হইবেন, ওয়াসিলাতে টাকা ফেরত পাইবেন এবং তিনি আদালতের খরচাও পাইবেন। কামাক্ষানাথ বাবু তার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি স্বয়ং এ সংবাদ লইয়া রাধারানীর মাতার কুটিরে উপস্থিত হইলেন। সুসংবাদ শুনিয়া রাধারানীর মায়ের অবিরল নয়নাশ্রু পড়িতে লাগিল। তিনি নয়নাশ্রু সংবরণ করিয়া কামাখ্যা বাবুকে বলিলেন, যে প্রদীপ নিভিয়াছে তাহাতে তেল দিলে কি হইবে? আপনার এ সুসংবাদেও আমার আর প্রাণ রক্ষা হইবে না। আমার আয়ু শেষ হইয়াছে। তবে আমার এইটুকু সুখ যে রাধারানী আর অনাহারে প্রাণত্যাগ করিবে না। তাই বা কে জানে যে বালিকা তাহারই সম্পত্তি কি রক্ষা করিবে? কেবল আপনি ভরসা। আপনি আমার এই অন্তিম কাটে আমার একটি ভিক্ষা দিন, নহিলে আর কাহার কাছে চাহিব? কামাখ্যা বাবু অতিশয় ভদ্রলোক এবং তিনি রাধারানীর পিতার বন্ধু ছিলেন। রাধারানীর মাতা দুর্দশাগ্রস্ত হইলে তিনি রাধারানীর মাতাকে বলিয়াছিলেন যে যতদিন না অ্যাপিল নিষ্পত্তি পায় অন্তত ততদিন তোমরা আসিয়া আমার গৃহে অবস্থান কর। আমি আপনার মাতার মতো তোমাকে রাখিব। রাধারানীর মাতা তাহাতে অস্বীকার হইয়াছিলেন। পরিশেষে কামাখ্যাবাবু কিছু মাসিক সাহায্য করিতে চাই। আমার এখনো কিছু হাতে আছে, আবশ্যক হইলে চাহিয়া লইব। এরূপ মিথ্যা কথা বলিয়া রাধারানীর মাতা সে সাহায্য গ্রহণেও অস্বীকার হইয়াছিল। রুক্মিণী কুমারের দান গ্রহণ তাহাদিগের প্রথম ও শেষ দান গ্রহণ। কামাখ্যাবাবু এতদিন বুঝতে পারেন নাই যে তাহারা এরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছে। দশা দেখিয়া কামাখ্যাবাবু অত্যন্ত কাতর হইলেন। আবার রাধারানীর মাতা যুক্ত করে তাহার কাছে ভিক্ষা চাহিতেছে দেখিয়া আরো কাতর হইয়া বলিলেন, আপনি আজ্ঞা করুন, আমি কি করিব? আপনার যাহা প্রয়োজনীয় আমি তাহাই করিব। রাধারানীর মাতা বলিলেন, আমি চলিলাম, কিন্তু রাধারানী রহিল। এক্ষণে আদালত হইতে আমার শ্বশুরের যথার্থ উইল সিদ্ধ হইয়াছে। অতএব রাধারানী একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হইবে। আপনি তাহাকে দেখিবেন, আপনার কন্যার ন্যায় তাহাকে রক্ষা করিবেন, এই আমার ভিক্ষা। আপনি এই কথা স্বীকার করিলেই আমি সুখে মরিতে পারি। কামাখ্যাবাবু বলিলেন, আমি আপনার নিকট শপথ করিতেছি, আমি রাধারানীকে আপন কন্যার অধিক যত্ন করিব। আমি কায় মনোবাক্যে এ কথা কহিলাম, আপনি বিশ্বাস করুন। যিনি মুমূর্ষ তিনি কামাখ্যাবাবুর চোখে জল দেখিয়া তাহার কথায় বিশ্বাস করিলেন। তাহার সেই শীর্ণ শুষ্ক অধরে একটু আহ্লাদে হাসি দেখা দিল। হাসি দেখিয়া কামাখ্যাবাবু বুঝিলেন ইনি আর বেশি দিন বাঁচবেন না। কামাখ্যাবাবু তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে এক্ষণে আমার গৃহে চলুন, পরে ভদ্রাসন দখল হইলে আসিবে। রাধারানীর মাতার যে অহংকার
সে দরিদ্রজনিত, এজন্য দরিদ্রাবস্থায় তাহার গৃহে যাইতে চাইতেন না। এক্ষণে আর সে দরিদ্র নাই, সুতরাং আর সে অহংকারও করে নাই। এক্ষণে তিনি যাইতে সম্মত হইলেন। কামাক্ষাবাবু রাধারানী ও তাহার মাতাকে সযত্নে নিজালয়ে নিয়ে গেলেন। তিনি রীতিমতো পীড়িত চিকিৎসা করাইলেন, কিন্তু তাহার জীবন রক্ষা হইল না। অল্প দিনেই তাহার মৃত্যু হইল। উপযুক্ত সময়ে কামাক্ষাবাবু রাধারানীকে তাহার সম্পত্তিতে দখল দেওয়াইলেন, কিন্তু রাধারানী বালিকা বলিয়া তাহাকে নিজ বাটিতে একা একা থাকিতে দিলেন, আপন গৃহেই রাখিলেন। কালেক্টর সাহেব রাধারানীর সম্পত্তির কোর্ট অফ ওয়ার্ডস এর অধীনে আনবার জন্য যত্ন পাইলেন, কিন্তু কামাক্ষাবাবু বিবেচনা করিলেন, আমি রাধারানীর জন্য যতদূর করিব সরকারি কর্মচারীগণ ততদূর করিবে না। কামাক্ষাবাবুর কৌশলে কালেক্টর সাহেব নিরস্ত হইলেন। কামাক্ষাবাবু স্বয়ং রাধারানীর সম্পত্তির তত্ত্বাবধান করিতে লাগিলেন। বাকি রাধারানীর বিবাহ, কিন্তু কামাক্ষাবাবু নবতন্ত্রের লোক, বাল্য বিবাহে তার দেশ ছিল। তিনি বিবেচনা করিলেন যে রাধারানীর বিবাহ তাড়াতাড়ি না দিলে জাতি গেল মনে করে, এমন তো কেউ তাহার নেই। অতএব যবে রাধারানী স্বয়ং বিবেচনা করিয়া বিবাহে ইচ্ছুক হইবে তবেই তার বিবাহ দেবে। এখন সে লেখাপড়া শিখবে। এমতো ভাবিয়া কামাক্ষাবাবু রাধারানীর বিবাহের কোনো উদ্যোগ না করিয়া তাহাকে উত্তম রূপে সুশিক্ষিত করাইলেন। 5 বৎসর গেল। রাধারানী 16 বর্ষীয়া কুমারী, কিন্তু সে অন্তঃপুর মধ্যে বাস করে। তাহার সে রূপ ও রাশি কেহ দেখিতে পায় না। এক্ষণে রাধারানীর সম্বন্ধ করিবার সময় উপস্থিত হইল। কামাক্ষাবাবুর ইচ্ছা রাধারানীর মনের কথা বুঝিয়া তাহার সম্বন্ধ করে। তত্ত্ব জানিবার জন্য আপন কন্যা বসন্ত কুমারীকে ডাকিলেন। বসন্তের সঙ্গে রাধারানীর সখিত্ব, উভয়েই সমবয়স্কা এবং উভয়ে অত্যন্ত প্রণয়ী। কামাক্ষাবাবু বসন্তকে আপনার মনোগত কথা বুঝাইয়া বলিলেন। বসন্ত সজ্জল ভাবে অথচ অল্প হাসিতে পিতাকে জিজ্ঞাসা করিল, রুক্মিণী কুমার রায় কেহ আছে? কামাক্ষাবাবু বিস্মিত হয়ে বলিলেন, না তো, তা তো জানি না। কেন? বসন্ত বলিল, রাধারানী রুক্মিণী কুমার ভিন্ন আর কাহাকেও বিবাহ করিবে না। সে কি? রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় কি প্রকারে হইল? বসন্ত অবনত মুখে অল্প হাসিল। সে রথের রাত্রির বিবরণ সবিস্তারে রাধারানীর কাছে শুনিয়াছিল। পিতার সাক্ষাতে সকল বিবৃত করিল। শুনিয়া কামাক্ষাবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করিয়া বলিলে, রাধারানীকে একটু বুঝাইয়া বলিও, রাধারানী একটি মহাভ্রমে পড়িয়াছে। বিবাহ কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য নহে। রুক্মিণী কুমারের নিকট রাধারানীর কৃতজ্ঞ হওয়া উচিত। যদি সময় ঘটে তবে অবশ্য প্রত্যুপকার করিতে হইবে। কিন্তু বিবাহে রুক্মিণী কুমারের কোনো দাবি দেওয়া নাই। তাতে আবার সে কি জাতি, কি বয়স, তাহা কেহ জানে না। তাহার পরিবার সন্তানাদি থাকিবারই সম্ভাবনা। রুক্মিণী কুমারের বিবাহ পরিবারের সম্ভাবনাই বা কি? বসন্ত বলিল, সম্ভাবনা কিছুই নাই, তাহাও রাধারানী বিলক্ষণ বুঝিয়াছে। কিন্তু সেই রাত্রি অবধি রুক্মিণী কুমারের একটি মানসিক প্রতিমা গড়িয়া আপনার মনে তাহা স্থাপিত করিয়া প্রত্যহ মনে মনে পূজা করে। এই 5 বৎসর রাধারানী আমাদিগের বাড়ি আসিয়াছে। এই 5 বৎসরে এমন দিন প্রায় যায় নাই যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমার সাক্ষাতে একবারও বলে নাই। আর কেহ রাধারানীকে বিবাহ করিলে তাহার স্বামী সুখী হইবে না। কামাক্ষাবাবু মনে মনে বলিলেন, বাতি, ইহার একটু চিকিৎসা আবশ্যক।
কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা। কামাখ্যাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে প্রবৃত্ত হইল। স্বয়ং কলকাতায় তাহার অনুসন্ধান করিতে লাগিল। বন্ধুবর্গকেও এই সন্ধানে নিযুক্ত করিলে। দেশে দেশে আপনার মোয়াক্কেলগণকেও পত্র লিখিলেন। প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন। সে বিজ্ঞাপন কতটা এরূপ: বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবে, বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণী বাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে না, শ্রী ইত্যাদি। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তথাপি কই রুক্মিণী কুমার তো আসিল না। ইহার পর রাধারানীর আর একটি ঘোরতর বিপদ উপস্থিত হইল। কামাখ্যাবাবুর লোকান্তর গতি হইল। রাধারানী ইহাতে অত্যন্ত শোকাহত হইল। দ্বিতীয়বার বৃত্তিহীনা হইলেন বলে মনে করিল। কামাখ্যাবাবুর শ্রাদ্ধের পর রাধারানী আপন বাটিতে গিয়া বাস করিতে লাগিলেন এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধান স্বয়ং করিতে লাগিলেন। কামাখ্যাবাবুর বিচক্ষণতা হেতু রাধারানীর সম্পত্তির বিস্তর বাড়িয়াছিল। বিষয় হস্তে লইয়া রাধারানী প্রথমে 2 লক্ষ মুদ্রা গভর্নমেন্টে প্রেরণ করিল। তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন যে এই অর্থে তাহার নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হোক, তাহার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। গভর্নমেন্ট কর্মচারীগণ প্রস্তাবিত নাম শুনিয়া কিছু বিস্মিত হল, কিন্তু তাহাতে কে কথা কইবে? অনাথ নিবাস স্থাপিত হল। রাধারানীর মতো দরিদ্রাবস্থায় নিজ গ্রাম ত্যাগ করিয়া শ্রীরামপুরে কুঠির নির্মাণ করিয়াছিলেন। কেননা যে গ্রামে যে ধনী ছিল সে সহসা দরিদ্র হলে সেই গ্রামে তাহার বাস করা কষ্টকর হয়। তাহাদিগের নিজ গ্রাম শ্রীরামপুর হইতে কিঞ্চিত দূরে আমরা সেই গ্রামকে রাজপুর বলি। এখন রাধারানী রাজপুরেই বাস করতে লাগিল। অনাথ নিবাস ও রাধারানীর বাড়ির সম্মুখে রাজপুরে সংস্থাপিত হল। নানা দেশ হইতে দিন দুঃখী অনাথ আসিয়া তথায় বাস করিতে লাগিল। 2 বৎসর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইল। তাহার বয়স 35-36 বৎসর। অবস্থা দেখিয়া অতি ধীর, গম্ভীর এবং অর্থশালী লোক বোধ হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে আসিয়া দাঁড়াইল। রক্ষকগণকে জিজ্ঞাসা করিল, এ কাহার বাড়ি? তাহারা বলিল, এ কাহারও বাড়ি নয়, এখানে দুঃখী অনাথ লোক থাকে, লোকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তুক বলিল, আমি ইহার ভিতরে গিয়া দেখিতে পারি? রক্ষকগণ বলিল, তিন দুঃখী লোকেও ইহার ভিতর অনায়াসে যাইতেছে, তো আপনাকে নিষেধ কি? দর্শক ভিতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিল। বলিলেন, বন্দোবস্ত দেখিয়া আমার বড় আহ্লাদ হইয়াছে। কে অন্নসত্র দিয়াছে? রুক্মিণী কুমার কি তাহার নাম? রক্ষকেরা বলিল, একজন স্ত্রী এই অন্নশস্ত্র দিয়াছেন। দর্শক জিজ্ঞাসা করিল, তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? রক্ষকেরা বলিল, তাহা আমরা কেউই জানি না। রুক্মিণী কুমার কার নাম? কাহারও নয়। যিনি অন্নসত্র দিয়েছেন তাহার নিবাস কোথায়? রক্ষকেরা সম্মুখে অতি বৃহৎ অট্টালিকা দেখিয়া দিল। আগন্তুক জিজ্ঞাসা করিতে লাগিল, তোমরা যাহার বাড়ি দেখাইয়া দিলে তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হইয়া থাকেন? রাগ করিও না, আমি এখন অনেক বড় মানুষেরা মেম লোকেদের মতো বাহিরে বাইর হইয়া থাকে, এই জন্য জিজ্ঞেস করিতেছি। রক্ষকেরা উত্তর করিল, ইনি সেরূপ চরিত্রের নন, পুরুষের সমক্ষে বাহির হন না।
প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়ে প্রবেশ করতে লাগলেন ভিতরে। আজকের মতো গপ্পটপ্পের সময় শেষ। আজকে শুনলেন বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে রাধারানী উপন্যাসের প্রথম পর্ব। আগামী সপ্তাহে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব ঠিক রবিবার রাত্রি 8টায়। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে আগামী রবিবার। শুভরাত্রি।